রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় মত সিপিডির, ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনের তাগিদ। দুর্বল ব্যাংকে রেখে শিক্ষকদের গ্র্যাচুইটির ৬,০০০ কোটি টাকা লোপাট, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ভারত মিয়ানমার থেকে এলো ৩৭,০০০ টন চাল, বাজার স্থিতিশীল রাখতে আরও আমদানির পরিকল্পনা সরকারের। Saudi Extreme. Enjoy smooth speed. সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি পাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির মতে এর মাধ্যমে দেশের অর্থনীতি ও বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে। বুধবার রাজধানীর সিপিডি কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে আরও বলা হয়, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি বলেও মনে করে সংস্থাটি। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর মূলধনী যন্ত্রপাতির আমদানি বিগত অর্থবছরের তুলনায় ধারাবাহিকভাবে কমেছে। বিশেষ করে আগস্ট মাসে মূলধনী পণ্যের আমদানি প্রায় ৩১% কমে যায়। চলমান চ্যালেঞ্জের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন অনিশ্চয়তা ব্যবসা ও বিনিয়োগের জন্য জটিল হয়েছে। বাংলাদেশের অর্থনীতির সংকট ও প্রত্যাশা নিয়ে এক ব্রিফিংয়ে সিপিডি জানায়, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়িভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তো এটাকে দীর্ঘায়িত করার কোনো কারণ নয়। আমার মনে হয় যে টাইমলাইনটা দেওয়া হয়েছে ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে, এই টাইমলাইনের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়াটা আসলে জরুরি। আমাদের রাজনৈতিক সংস্কারও করতে হবে, অর্থনৈতিক সংস্কারও করতে হবে। কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। তো পার্টির ভিতর যে সংস্কার, সেখানে যে গণতন্ত্রায়ন, সেগুলোও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। সিপিডি বলছে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ঋণখেলাপির পরিমাণ জাতীয় বাজেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়ে ২.৭% বেশি। তাই রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়। লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ারও পরামর্শ দেয় সিপিডি। চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি সেখানে সরকার, তেমন যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। আগের কর্তৃত্ববাদী সরকার একটি অকার্যকর অর্থনীতি রেখে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারও চাঁদাবাজি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম মোকাবেলায় উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে পারেনি। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঋণের দুষ্টচক্র থেকে মুক্তি পেতে কার্যকর পরিকল্পনা গ্রহণের পরামর্শ প্রতিষ্ঠানটির। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষকদের গ্র্যাচুইটির ৬,০০০ কোটি টাকা দুর্বল ব্যাংকে রেখে লোপাট করা হয়েছে। আবার অনেক উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ পাননি। এটি অর্থনৈতিক বৈষম্যের বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বলেন, দেশে এখন রেমিটেন্সের গতি ভালো রয়েছে। অর্থনৈতিক শুমারির প্রতিবেদনে বলা হয়, উৎপাদনশীল খাতের প্রবৃদ্ধি ১৫% বেশি এবং সেবা খাতের প্রবৃদ্ধি ৯১% হয়েছে। তবে কমেছে নারীর অংশগ্রহণ। ২০২৪ সালে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬.৪%। ২০১৩ সালে শুমারিতে ছিল ৭.২১%। বাস্তবায়ন করেছি এবং এই শুমারির পূর্বে আমরা গত জুলাই মাসে সেই কেন্দ্রগুলোতে যে তাদের বিস্তারিত এই ৩১শে ডিসেম্বর আমাদের মেয়াদ দিয়ে মাঝে আমরা সকল কাজের ২৩ প্রকল্প। বাংলাদেশে উদ্যোক্তার অভাব নাই, একটা উদ্যোগী দেশ এটা, কিন্তু তাদের প্রায় সবাইরই আসল সমস্যা হলো কোথা থেকে মূলধন পাবে। এটা অর্থনৈতিক উন্নয়নেরই একটা বড় সমস্যা, যে একটা দেশে সঞ্চয় কতদূর হবে, মূলধন কতদূর হবে, এটা তো অর্থনীতির মূল সমস্যা।
এসব বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, অর্থনৈতিক শুমারির বিষয়ে বিস্তারিত জানার আগে আপনার কাছে জানতে যাব, উপদেষ্টা ব্যাংক থেকে টাকা লোপাটের বিষয়ে কি কি জানিয়েছে? আসলে পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা যেটা বলতে চাচ্ছেন যে শিক্ষকদের যে ফান্ড ছিল, যেখানে সরকারি অর্থ ছিল, শিক্ষকদের জমানো অর্থ ছিল প্রায় 6,000 কোটি টাকা, সেই টাকা কিন্তু দেশের বেশ কয়েকটি দুর্বল ব্যাংকে রাখা হয়েছিল এবং সেটা যোগসাজশেই কিন্তু রাখা হয়েছে। দুর্নীতির একটি সুযোগই তিনি বলতে চান যে এই দুর্বল ব্যাংকের টাকা রেখে সেগুলোকে হুমকিতে ফেলা এবং সেই টাকা থাকলে শিক্ষকদের উন্নয়নে এই সংকটময় কালে কিন্তু অনেক ব্যবস্থাই নেওয়া যেত বলে তিনি দাবি করেন। আরেকটি বিষয় উঠে এসেছে আজকে অর্থনৈতিক শুমারিতে, বেশিরভাগ অর্থনৈতিক ইউনিটের প্রায় 85% মানুষ যারা বলেছেন যে তারা সমস্যায় ভুগছেন, সমস্যাগ্রস্ত 85% ইউনিটের পরিচালনাকারী কিন্তু বলেছেন যে তারা অ্যাক্সেস টু ইজি ফাইন্যান্স, যেটা সহজে ঋণ পাওয়ার বিষয়ে কিন্তু সমস্যায় ভুগছেন। তারই প্রেক্ষিতে পরিকল্পনা উপদেষ্টা বলছেন দেশে থেকে বড় বড় শিল্পগোষ্ঠী নামে বেনামে বিভিন্ন ঋণ নিয়ে কিন্তু হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। অন্যদিকে এই যে বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তারা, যারা সাধারণ উদ্যোক্তা, তারা কিন্তু ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না। তিনি এটাকে বড় ধরনের বৈষম্য যে তৈরি হয়েছে অর্থনীতিতে, তার বড় কারণ হিসেবে মনে করছেন যে অ্যাক্সেস টু ফাইন্যান্স যে জটিলতা রয়েছে সেটাকে। গত 10 বছরে কিন্তু এই যে অর্থনৈতিক শুমারিতে উঠে এসেছে প্রায় 40 লাখেরও বেশি কিন্তু অর্থনৈতিক ইউনিট, নতুন ইউনিট বাংলাদেশে যুক্ত হয়েছে। সেটার সংখ্যা এখন 1,18,00,000 ছাড়িয়েছে এবং এই অর্থনৈতিক ইউনিটগুলোর 70% বেশি কিন্তু গ্রাম ভিত্তিক, গ্রামীণ অর্থনৈতিক ইউনিট এবং প্রায় 27% বেশি কিন্তু অর্থনৈতিক ইউনিট ঢাকা বিভাগেই আছে, সেটা সর্বোচ্চ দেশের মধ্যে বিভাগ অনুযায়ী, এবং সর্বনিম্ন 4% অর্থনৈতিক ইউনিট আছে সিলেট বিভাগে। একটা বিষয় উঠে এসেছে যে নারীর অংশগ্রহণ অর্থনৈতিক ইউনিটগুলোতে কিন্তু আগের 10 বছরের তুলনায় কিন্তু কমেছে। 2013 সাল পর্যন্ত যে অবস্থায় ছিল আনুপাতিক হারে, সেখান থেকে কমে এসেছে। পাশাপাশি উৎপাদন খাতের কিন্তু অর্থনৈতিক ইউনিটে অবদান কমছে, বেড়েছে সেবা খাতের অবদান। এক্ষেত্রে পরিকল্পনা উপদেষ্টা যেটা বলতে চাচ্ছেন যে আসলে আমাদের অর্থনীতি কিন্তু অনেকটা গ্রামীণ অর্থনীতি রেমিটেন্স নির্ভর হয়েছে এবং রেমিটেন্স প্রাপ্ত যে পরিবারগুলো, সেখানে নানা রকম সেবার চাহিদা তৈরি হয়েছে এবং সে কারণে সেবা খাতের সম্প্রসারণ হয়েছে বলে তিনি মনে করেন। তো তিথি, এই ছিল আমার কাছে সবশেষ অর্থনৈতিক শুমারি নিয়ে। অর্থনৈতিক শুমারির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারত ও মিয়ানমার থেকে 37,000 টন চাল চট্টগ্রাম বন্দরে এসেছে। ভারত থেকে 15,000 টন ও মিয়ানমার থেকে 22,000 টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, G2G ভিত্তিতে মিয়ানমার থেকে আতপ চাল ও খোলা দরপত্রের মাধ্যমে ভারত থেকে সেদ্ধ চাল নিয়ে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, সরকার G2G ও খোলা দরপত্রের মাধ্যমে যে পরিমাণ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেশে আসছে। দাম যেমন স্থিতিশীল থাকে সেজন্য আরও চাল আমদানি করা হবে বলে জানান কর্মকর্তারা। সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর কোটা পূরণ করতে পারছে না বাংলাদেশ। 2023 সালে কোটার 45% কর্মী গেলেও 2024 সালে গেছে মাত্র 25%। মন্ত্রণালয় বলছে, কর্মীদের শর্ত ভঙ্গ করা ও কোরিয়ার আর্থিক মন্দার জন্য এর জন্য দায়ী। তবে দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের ভাষাসহ যথাযথ প্রশিক্ষণের অভাবকেই মূল কারণ বলছেন বিশ্লেষকরা। প্রতি বছর বাংলাদেশ সহ 16টি দেশ থেকে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ থেকে উৎপাদন ও জাহাজ নির্মাণ খাতে বেশি কর্মী নেয় তারা। সরকারি রিক্রুটিং এজেন্সি বয়েসেলের মাধ্যমে কর্মী যায় দক্ষিণ কোরিয়ায়। 2008 থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর কোটা ধাপে ধাপে বেড়েছে। তবে কোটার অনুপাতে কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ। কর্মীরা বলছেন, ভাষাগত দুর্বলতা বড় কারণ। কিছু কোচিং সেন্টার আপনাকে শুধু পাস করানোর কিছু টেকনিক শেখায়, কিন্তু মূলত ভাষাটা একটু কম শেখায়। আমরা কোম্পানি না চেঞ্জ করি, ধৈর্য ধারণ করি, যেন
পরবর্তী আমার কারণে আরও 2 জন লোক বাংলাদেশে যাইতে পারে, এই চেষ্টা করতে হবে। 2023 সালে 10,500 কর্মীর কোটা থাকলেও যান 4,800 জন। 2024 সালে 11,500 কোটার বিপরীতে কর্মী যান মাত্র 2,779 জন। কোটা পূরণ না হওয়ার জন্য কর্মীদের শর্ত ভঙ্গ করাকে দায়ী করছে বোয়েসেল। সংস্থাটি বলছে 6 মাসের মধ্যে চাকরি পরিবর্তন করে 40% কর্মী। রাজনৈতিক অস্থিরতায় সে দেশের রপ্তানি খাতের কাজ কমে যাওয়াও কারণ। আমি বলবো না রাজনৈতিক অস্থিরতার কারণে এটা হচ্ছে, সব মিলে গভর্নমেন্ট সকল নিয়োগকর্তা তাদের যে প্রয়োজনের অনুযায়ী আর্ন হচ্ছে না বিদায় আমার মনে হচ্ছে যে এটা কোটাটা পূরণ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ কোরিয়ার মতো উচ্চ সম্ভাবনাময় বাজারের জন্য এদেশের কর্মীদের প্রশিক্ষণ উপযুক্ত নয়। অভিবাসী যারা পটেনশিয়াল তাদের পরিবর্তনের জন্য, আচরণ পরিবর্তনের জন্য তাকে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া উচিত, কতটুকু প্রশিক্ষণ দেওয়া উচিত সেটা নির্ধারণ করতে হবে। কোরিয়ান ভাষা শেখার জন্য যে স্কিল, সেই স্কিল ট্রেনিং এর কোয়ালিটি নিয়ে তো কোশ্চেন আছে, সেটা ডিউরেশন নিয়েও কোশ্চেন আছে। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার ধরে রাখতে এ খাতে সরকারের বিনিয়োগ বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খুলনা বিভাগের 3 জেলার নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই আস্থা, আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের, যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা, এই আস্থাকে ধরে রাখা। আমি জানি আমি যে প্রশ্নটি এখন করব তার প্রত্যুত্তরে আপনারা সবাই হাত তুলবেন, কিন্তু আপনাদের প্রত্যেককে আমি বলবো হাতটা তোলার আগে 2 সেকেন্ডের জন্য চিন্তা করে নেবেন যে প্রকৃতভাবে আপনি বিশ্বাস করেন কিনা। যদি আপনি বিন্দুমাত্র বিশ্বাসে চিড় থাকে দয়া করে হাত তুলবেন না। আর যদি 100% বিশ্বাস করেন, অনলি দেন আপনি হাতটা তুলবেন। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা কি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করেন? যদি যারা বিশ্বাস করেন হাত তুলেন। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকে হাত তুলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, দেখুন, আমি একটু আগে একটি কথা বলেছি যে মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা পারব, আমরা করব। যদি আমরা পারি, যদি আমরা করতেই চাই, আসুন নিজেদেরকে আমরা সেভাবে প্রস্তুত করি। আমরা যদি এইরকম 100টা কর্মশালাও করি প্রতিদিন, তাহলেও কিছু হবে না। তখনই হবে যখন আমরা নিজেদেরকে একটু হলেও পরিবর্তন করতে পারবো। ওই যে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আমি বলছি, সেই আস্থা ধরে রাখার জন্য যদি আমরা উদ্যোগও নেই এবং জনগণ যদি এটা দেখতে পায় যে হ্যাঁ, বিএনপি অন্তত উদ্যোগ নিয়েছে, বিএনপি যা বলছে, পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু অন্তত আমি বলছি সেই আস্থা ধরে রাখার জন্য যদি আমরা উদ্যোগও নেই এবং জনগণ যদি এটা দেখতে পায় যে হ্যাঁ, বিএনপি অন্তত উদ্যোগ নিয়েছে, বিএনপি যা বলছে, পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু অন্তত বিএনপি উদ্যোগ নিয়েছে, বিএনপি নিজেদেরকে তৈরি করছে সেভাবে। ব্যক্তিগতভাবে জনগণ আমাদের উপরে বিশ্বাস করবে, আস্থা রাখবে, কিন্তু সেজন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সামনের পথ, প্রতিবার আমি প্রতিদিন একই কথা বলছি, সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না, সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেই আমি বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিশেষ করে সরকার প্রধান আছে ডক্টর ইউনূস, উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখছিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।